5ই আগস্টের পর তো ডেফিনেটলি আপনার সব কিছু ভোলাটাইল ছিল, কোনো কিছু ফিক্স ছিল না, আনসার্টেইন ছিল। অবশ্যই আমরা যারা এই অর্থনৈতিক কার্যকলাপ যারা নিহত বিভিন্ন ব্যাংকে কেউ ইন্ডাস্ট্রিতে, কেউ সামাজিক কাজে, সব জায়গায় কিন্তু আপনার এটা মোটামুটি একটা মানে অস্থিরতা ছিল আর কি। সেটার যে কন্টিনিউটি এখনও রয়ে গেছে, কিন্তু এটা এখনও কিন্তু প্রচলিত আছে। এখনও অনেক সমস্যা আমাদের আছে। আমাদের গ্যাসের একটা বিরাট সমস্যা। আমাদের গ্যাস ছাড়া তো ধরেন পাওয়ার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, পাওয়ার ছাড়া নাথিং মুভ। সেটা যদি কোনোভাবে বিঘ্নিত হচ্ছে সাপ্লাইজ, তো সেটা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন পর্যায়ে আমাদেরকে এফেক্ট করে আর কি। কাজেই পাওয়ারকে আমাদের এনশিওর করতে হবে আগে, তারপরে সামনে পাওয়ার বেস। কিন্তু সব ইন্ডাস্ট্রিতে যা কিছু বলেন না কেন, এটা পাওয়ার বেস। কিন্তু আমি মনে করি যে আমাদের পাওয়ারকে অবশ্যই এনশিওর করতে হবে। স্টেডি পাওয়ার দ্য প্রি কন্ডিশনস ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এটার জন্য স্টেডি পাওয়ারটা বেশি দরকার, সেদিকে লক্ষ্য করতে হবে। আর গার্মেন্টের সাথে কিন্তু সব অন্যান্য যারা স্পিনিং বলেন এবং অন্যান্য অ্যালাইড ইন্ডাস্ট্রি যেগুলো আছে আপনার, এগুলো সব কিন্তু জড়িত। কাজে গার্মেন্টে কোনোভাবে ডিস্টার্ব হলে সেটা কিন্তু অন্য যে ইনকাম ইন্ডাস্ট্রি যেগুলো আছে সবগুলো ডিস্টার্ব হয়ে যাবে। কাজে এটাকে যে কোনোভাবে হোক এটা আমাদেরই চালু রাখতে হবে। যেহেতু আমাদের তো ধরেন সারপ্লাস ম্যান পাওয়ার, আর আমাদের তো মেটাল যে আমাদের কিছুই নাই। মেটাল জাতীয় কোনো ধাতু আমাদের নাই, সব ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় আমাদের। যে সমস্ত দেশে মেটাল নিজেদের আছে, তখন সমস্ত মানে মেটাল বেস কোনো কিছু করতে গেলেই আপনি ওই দেশে আপনার সাইড অ্যাডভান্টেজেস থাকবে, যেহেতু আমাদের তো নাই, কতটা ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়। কাজে এটাকে বিভিন্নভাবে রক্ষা করার জন্য যত রকম চেষ্টা থাকা উচিত তা করতে হবে। কিন্তু আবার একটার জন্য আটটার বিঘ্নিত না হয়। আবার খালি গার্মেন্ট আমি করলাম আর স্পিনিং মিল চললো না, ডাইং মিল চললো, ফিনিশ চললো না, তাহলে কিন্তু লাভ হলো না কেন? তাহলে খালি আপনি যত এক্সপোর্ট করবেন দেখুন তার 15-20% রিটেনশন হবে, আর সব টাকা ইম্পোর্টে বাড়ি চলে যাবে আবার। কাজে আমরা যাতে আমাদের এক্সপোর্টের ম্যাক্সিমাম রিটেনশন রাখতে পারি, অ্যাটলিস্ট 80% রাখতে পারি, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। তুলা তো আমাদের ইম্পোর্ট করে নিয়ে আসতে হয়, আমাদের মেশিনারি ইম্পোর্ট করতে হয়। আমরা যারা এতে জড়িত আছি তাদের তো অবশ্যই খুব কেয়ারফুল থাকা দরকার। প্লাস সরকারেরও একটা মানে ইন্টিগ্রেটেড একটা সাপোর্ট দরকার করে। আমাদের কিন্তু বাংলাদেশের ডেভেলপমেন্টটা গার্মেন্ট ওরিয়েন্টেড। গার্মেন্ট কোনোভাবে যদি ডিস্টার্বড হয়, কোনোভাবে যদি এফেক্টেড হয়, সেটার ইম্প্যাক্টগুলো এসে অটোমেটিক্যালি ব্যাঙ্কিং সেক্টর, সামাজিক সেক্টর সব জায়গায় গিয়ে পড়ে আর কি। কাজে এটা বেসিক এরিয়া আর কি। আমাদের গার্মেন্টের প্রায় ধরেন আমাদের এক্সপোর্টের প্রায় 75-80% গার্মেন্ট থেকে আসে। আর রেস্ট অফ দি যে সমস্ত সেক্টর আছে, মানে জুট বলেন, তারপরে আপনার লেদার বলেন, ফিশারিজ, এগুলা সি ফুড, কারণ গার্মেন্ট তো মোটামুটি গার্মেন্টের থ্রুতে এটা তো হয়ই। এবং এর সাথে তাদের লিঙ্ক আপ ইন্ডাস্ট্রি যেগুলো ব্যাক প্রসেস যেগুলো, যেমন স্পিনিং মিল, ডাইং মিল, উইভিং মিল, নিটিং মিল, অল আর কানেক্টেড উইথ দি গার্মেন্টস। তাহলে বেসিক ফোকাস কিন্তু গার্মেন্টে। গার্মেন্টে যদি চলে, ভালো চলে, আমাদের সব সেক্টরগুলো ভালো চলবে। যেখানে আমাদের আপনার দেশের অগ্রগতি, তারপরে আপনার দেশের এক্সপোর্ট, তারপরে আপনার অনেকগুলো ফ্যাক্টরস আছে এগুলোর সাথে জড়িত আর কি। ট্রান্সপোর্ট জড়িত, আইন শৃঙ্খলা জড়িত, অনেক কিছু জড়িত। একটা শিল্পাঞ্চলকে কেন্দ্র করে কিন্তু অনেক লোকের কর্মসংস্থান হয় সেখানে। এখানে যারা ট্রান্সপোর্টে কাজ করে তারা কাজ করে জড়িত, এখানে যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে তারা এখানে জড়িত থাকে, তারপরে যারা এখানে বিভিন্ন সাপ্লাই দেয় তারা জড়িত থাকে। কাজে এটা এমন একটা মানে এই এলাকা যেখানে অনেক মানুষের ভাগ্য নির্ধারণ ওখানে হয় আর কি। সাথে সাথে দেশের অর্থনীতির একটা চালিকা শক্তি, একটা শিল্প অঞ্চল। কাজেই সেটা তো অস্থিরতা আমাদের জন্য খুবই খারাপ। আমার জন্য সত্যিকারেই এটা কোনো সুখবর নয় এটা আমাদের জন্য। কাজে আমাদের যেখানে বা হোক না কেন শিল্প অঞ্চলকে আপনাকে সবসময় একটা সুন্দর পরিবেশ নিয়ন্ত্রণ করতে হবে সেখানে, যাতে কোনোভাবেই আমাদের শিল্প কার্যক্রমগুলো, আমাদের প্রোডাকশনগুলো যাতে মানে বিঘ্নিত না হয়। কাজেই এটা শিল্প স্ট্যাবিলিটি ইজ ইম্পারেটিভ, এটা ভীষণ প্রয়োজন। 5ই আগস্ট পরিস্থিতি সৃষ্টি হলো তখন সেনাবাহিনী ওয়াজ দ্য ইন্টিগ্রাল পার্ট টু মেনটেইন ইন্টিগ্রিটি অফ দ্য কান্ট্রি অলসো, সব কিছুতেই। তো তখন পুলিশ ফোর্সটা এমনভাবে ওই আগের গভর্নমেন্টের দ্বারা পলিউটেড হয়েছিল, পুলিশ ফোর্সটা মোটামুটি ছিলই না বললে চলে আর কি। তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলছিল। কাজে ওই সময় তো সেনাবাহিনীর রোল যেটা ছিল বিরাট আর কি। তাদের এই সমস্ত রোল সেনাবাহিনীকে সম্পূর্ণ ভূমিকা মানে কমপ্লিমেন্টারি টু দি মানে
ল এনফোর্সমেন্ট এজেন্সি করতে হতো সেনাবাহিনীকে, তাদের ব্যারাক থেকে এসে কিন্তু এটাকে রক্ষা করতে হয়েছে। আর সেনাবাহিনী বিরাট কন্ট্রিবিউশন। আমাদের যে 18 মাসের একটা সময়টা গেল, এটা কিন্তু সেনাবাহিনী যদি অ্যাক্টিভ না থাকতো তাহলে কিন্তু আমাদের আরও অনেক ক্ষতি হয়ে যেত আর কি। তাই সেনাবাহিনীর অবদান অনেক স্বীকার্য আমি বলবো আর কি আমাদের বর্তমান পরিস্থিতি বলতো। যে যেমন আমাদের ইলেকশনটা হয়ে গেল, মোটামুটি ডেট বিংটা হয়ে গেল, এর মধ্যে সেনাবাহিনীর যথেষ্ট বিরাট দান আছে এখানে। 2024 যে এইগুলো শুরু আপরাইজিংটা, ওইটা সব পুলিশটা একবার শেষ হয়ে গেছিলো একবারে। পুলিশটা এমনভাবে মানে ম্যানিপুলেট করা হয়েছিল, তার জন্য পুলিশদের যে একটা ডিগনিটি, তাদের একটা সামাজিক অবস্থান, সে অনেকখানি শেখ হয়ে গেছিলো। কিন্তু এখন এটা আস্তে আস্তে আমি শিওর যেটা ফিরে আসতেছে, এবং এটা বহুল অংশে ফিরে আসছে আর কি। তারপর আমাদের আরও কাজ করতে হবে উপরে, এবং পুলিশ ফোর্সকে আরও আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে সামনে রেখে তাদেরকে এগিয়ে আসতে হবে, তাদেরকে করতে হবে আপনার তাদের আত্মবিশ্বাসটাকে পুনরায় আরও উজ্জীবিত করতে হবে। কারণ দেশের আইন যেগুলো পড়ছে কিন্তু পুলিশ একমাত্র আর কি সোর্স, যারা আমাদের দেশের ভিতরে আইন, সেনাবাহিনী তো বর্ডার ফোর্স, যারা দেশের যদি কোনো বাড়িতে কোনো আক্রমণ আছে সেটাকে লক্ষ্য করে। সেনাবাহিনী তো দেশের এই আইন শৃঙ্খলার জন্য নয়, কিন্তু যেহেতু পুলিশ ফোর্স আমাদের একটু ভঙ্গুল হয়ে পড়েছিল, যার জন্য দরকার হয়ে গেছিলো। আমি আশা করি পুলিশ ইনশাল্লাহ তারা আস্তে আস্তে রিয়েলাইজিং দেমসেলফ। সরকার শিল্পের সম্পর্ক, আবার শিল্প ও সরকারের সম্পর্ক, কাজে একমানের সাথে কিন্তু আমরা লিঙ্ক আপ করা, ইন্টারডিপেন্ডেন্ট অন ইচ আদার, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের সব কিছু স্টেক হোল্ডার এবং পলিসি মেকার এদের সাথে ভালো একটি থাকা দরকার, কোঅর্ডিনেশন, আন্ডারস্ট্যান্ডিং থাকা দরকার। কেন আপনি পলিসি মেকার, এমন একটা পলিসি দিলেন যে আমি ওটা 16 ওইটা ই করতে পারবো, কন্টেন করতে পারতেছি না আমি ওটা। এতে পলিসি দেওয়ার আগে একটা আলাপ করেন আমার সাথে যে কী পর্যন্ত প্রেশার দিলে তুমি কন্টেন করতে পারবা, সেটা জানা উচিত আগে। কেন না যে না ধরেন একটা পলিসি চাপা দিলেন, সব ঘুম থেকে দেখুন যে পলিসি চেঞ্জ হয়ে গেছে, যেটা প্রতিবেদনে বলছি আমি। এগুলো একটা আমাদের যে ডিস্টেন্স বিটুইন স্টেক হোল্ডার্স অ্যান্ড দি পলিসি মেকার শুড বি লেসেন, এটাকে কমে আনতে হবে, তাহলে আলটিমেট রেজাল্ট উইল বি রিয়ালি পজিটিভ ফর দি সেক্টর অ্যাজ ওয়েল অ্যাজ দি কান্ট্রি অ্যাজ এ হোল। কাজে এটা করতে হবে, এটা না করলে হবে না। যদি আপনি রুলিং মনোভাব নিয়ে করেন যে আমি তোমাকে রুল করতেছি, আর প্রাইভেট সেক্টর ব্যাংক যে পার্সেন্টেজটা বললাম, if it is private sector bank, let the private people run the bank, but ensure that those private people are genuine people. কিন্তু প্রাইভেট ব্যাংকিং দিয়ে সেটা ওখানে আমার উপরে খবরদারি করতে হবে না। আমি ট্র্যাকে আছে সেটা আপনি দেখেন, আমি কোনো ডিপোজিটার কোনো টাকা মারলাম কিনা, ক্ষতি করলাম কিনা সেটা দেখেন। তখন আপনার তো ওই ইন্সপেকশন আছে, আপনার গাইডলাইন আছে, ওই গাইডলাইনে কাজ করবো। কিন্তু আমার ডাইরেক্টটা কজন হবে এখানে, কজন আমি চালাবো ব্যাংক, কজন ইন্ডিপেন্ডেন্ট, এটা তো আমার বলা উচিত না। আর আমার চিফ অ্যাডভাইজার বা আমার এমপ্লয়ি বেতন আমি ঠিক করবো। কার্ড ইউর কোড অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এই পুরোনো কথা আর কি। আমি আমার কর্মচারী কত বেতন দেবো সেটা আমার ইয়ে ফুট দেবো, আমার আয়ের ফুট ব্যয় করবো তো আমি, তাই না? সেটা আজকের দায়িত্ব আমাকে দেন, আপনি কেন ওখানে এসে করতেছেন, চাপা দিচ্ছেন আমাকে যে এটা করো তুমি, এটা তো কোনো আইন হল না। এইসব জিনিস কথা থাকে একদম উচিত না। once you allow a bank to operate in private sector, let the private people run the bank. Then যদি তাও যদি না দেন তাহলে what the definition of private bank? Why call it private bank? তাহলে বল সরকারি ব্যাংক। আর সরকারি ব্যাংকে আমাদের যে উদাহরণ রয়ে গেছে, যে ইনস্ট্যান্স, আমাদের যে পিডিআর যে তিক্ত অভিজ্ঞতা আজকের মধ্যে সে গেছে, এটা বিলিয়নস অফ টাকার ড্রেনও যেতেছে বছরে সরকারি ব্যাংক দিয়ে। ওই ব্যাংকগুলো পিছিয়ে ঠিক আছে কেন? এই প্রশ্ন আমি গভর্নর সরকার বলছি একটা সময়, স্যার এগুলো দেন না, এগুলো ফাইন্যান্স মিনিস্টার, আরে ফাইন্যান্স মিনিস্টার হোক এটা, কিন্তু টাকা তো আমাদের না। ব্যাংক যেটা বিনিয়োগ, যেটা সেটা তো আগেই হয়ে গেছে, যেটা বিনিয়োগ, যেটা যদি বিনিয়োগ করতে বলে। কিন্তু ব্যাংকের যে লুটপাটটা হয়ে গেছে আর কি ওই আর্টসওয়াইল গভর্নমেন্টের সময়, ওইটারই ইম্প্যাক্টগুলো এসে কিন্তু সব ব্যাংকে পড়ছে এখানে এসে। আর বড় সমস্যা হচ্ছে আপনার ব্যাংকের মধ্যে ধরেন 60টা ব্যাংক, 60টার মধ্যে আপনার প্রায় 40টা ব্যাংকে ধরেন দুরবস্থায় আছে, মনে করি এখনও দুরবস্থায় আছে। এখনও সরকার যদিও অনেকগুলা একটা মার্চ করে ফেলছে, আর কিছু কিছু ব্যাংক মানে কোনোভাবে চলতেছে আর কি, এই হেলে চলতেছে আর কি। তো সেখানে ব্যাংক যাতে অবশ্যই অ্যাফেক্টেড, কিন্তু সরকার পলিসি একটু খেয়াল করতে হবে যে 15-20টা ব্যাংক কিন্তু এটা লেট 70s হয়েছে যেগুলা, আবার লেট 90s যেগুলো হয়েছে, এরা কিন্তু সব ব্যাংক কিন্তু ভালো পারফর্ম করতেছে। কিন্তু
কিন্তু যখন পলিসিগুলো করতে চাচ্ছে, মানে আমাদের যে বাংলাদেশ ব্যাংক যে পলিসিগুলো করতে, সেটা কিন্তু এন মাস পলিসি করতে দিচ্ছে। মানে একটা দুর্বল ব্যাংকের জন্য যে আইন, একটা সবল ব্যাংকের যে একই ধরনের আইন করে, মানে আমাদের জোরকেটাই বানানো হচ্ছে, মানে এফেক্টেড বানানো হচ্ছে। আমাদের কোনো হেল্প দরকার নেই সরকারের। উই রিকোয়ার রাইট পলিসি, উই রিকোয়ার ইনজেকশন অফ ফান্ড ফ্রম দি বাংলাদেশ ব্যাংক। প্রয়োজন নেই কোনো, অন্তত 15-20টা ব্যাংকের চেয়ে আগে দরকার নেই আমাদের যথেষ্ট ইকুইটি পয়সা ভালো আছে। আমাদের হয়তো কি কারো একটু প্রফেশন বেশি আছে, কারো একটু হেল্পের বেশি আছে বাট দ্যাট ইজ উইদিন টলারেবল লিমিট। আমার তো 15-20টা ব্যাংকে তো ডিপোজিট বলতে পারে না আমার টাকা পয়সা পাই নেই, কেউ বলতে পারে না আজকে বন্ধু। এই যে এত কিছু এত টার্মোইলের পরেও, তারপরেও কেন যেন এই 15-20টা ব্যাংকে একই পর্যায়ে বানানো হচ্ছে। আর এটা আইনটাকে ক্যাটাগরিজ করা উচিত আমি মনে করি। যে ভালো থাকে যে আইন, যার জন্য যে আইন, যে খারাপ তাদের একই আইন শুরু করছে। এই জিনিসগুলি কিন্তু আমরা নিয়ে ফাইট করছি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, প্লাস ফিনান্স মিনিস্ট্রির সাথে। যে আপনারা তো যেটা তেল, ঘি, লবণ, ডোন্ট ট্রাই টু সেল ইট দি সেম প্রাইস। এটা তো তিন জিনিস, তো বাটার এক জিনিস, তেল এক জিনিস, লবণ এক জিনিস। তাহলে আমরা তিনটাকে একসাথে করে ফেলতে হবে না, তাহলে খিচুড়ি মতো হয়ে যাবে, কোনো কাজ হবে না। কিন্তু কাজে যেগুলো অলরেডি অন সাউন্ড ফুটিং, ওগুলো ডিস্টার্ব করা উচিত না মনে করি। ওগুলোকে যেভাবে চলতে দাও। যেগুলো দোজ হওয়ার লিম্পিং ঘোরা চলতেছে, যেগুলো ধ্বংস হয়ে গেছে, সেগুলোকে মার্জিন করে যেমন করা হচ্ছে, এরকম বিভিন্ন ওয়েদারকে রেসিভ করার চেষ্টা করছে উইদাউট ডিস্টার্বিং দি ব্যাংক, গুড ব্যাংক হু আর অন রাইট ট্র্যাক। যারা ট্র্যাকে আছে তাদের কিন্তু হাত দাও কেন? তাই চলতে দাও। তার যদি কোনো উল্টাপাল্টা করে, তুমি ইন্ডিভিজুয়াল তাকে সেক্রেটারি তাকে আলাদা পানিশমেন্ট দেওয়া হবে। কিন্তু এন মাস কারো পানিশমেন্ট দেওয়া উচিত না কাউ আন্দাজে। যে একজন ডাইরেক্টর চুরি করছে তার জন্য 1000 ডাইরেক্টর সব চোর, এটা ঠিক হল না। এটা আমরা যে চুরিটাকে তাকে ধরেন, তাকে পেপারে দেন, তাকে মিডিয়া ঢুকা দেন, তাকে জেলে ঢুকান। কিন্তু ওই বোর্ডে আর ভালো মানুষ অনেকগুলো তো আছে, কিন্তু ওই একটা লোকের জন্য সব ভালো মানুষ খারাপ হয়তো, ঠিক আছে। এটা কাজে আমাদের পলিসি মেকারের আমি মনে করি একটু হওয়া উচিত, সজাগ হওয়া উচিত। আমি যেটা দেখলাম, বেসিক তুই এডুকেশন, শিক্ষার কোনো বিকল্প নাই। মার পেটে পড়ার পর থেকে কিন্তু শিখতেছি আমরা সবসময় বিভিন্নভাবে। স্কুলে গিয়ে শিখতেছি, কলেজে গিয়ে শিখতেছি, সমাজে মিশে শিখতেছি, বন্ধুদের সাথে আড্ডা মারে শিখতেছি, বিদেশি লোকের কথা বলে শিখতেছি। শেখার যে একটা প্রসেস, এটা বেসিক জিনিস একবার। উইদাউট এডুকেশন যে কিছু করতে যাবেন, টেম্পোরারি বেনিফিট দিতে পারবেন, কিন্তু লং টার্ম ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, মানে কন্টেইন করতে পারবেন না। কাজে শিক্ষার সাথে শিল্প তো অবশ্যই জড়িত। আমাদের শিল্প আমরা করি, আই এনশিওর দ্বারা আমার ছেলে ভালো স্কুলে পড়ুক, ভালো কলেজে পড়ুক, ভালো ইউনিভার্সিটি যাক, ভালো জায়গায় যাক, যাতে আমার এই শিল্পকে রক্ষা করতে পারে। সে আমার এটা তো উদ্দেশ্য তো এটাই। কাজে শিল্পের সাথেও শিক্ষা অবশ্যই জড়িত। এটা শিল্প শিক্ষা ছাড়া চলে না। আর যদি যারা লেখাপড়া ছাড়া অনেক ফ্যাক্টরি করে, তারা তো শিক্ষিত লোকের লড়াতে, ওটা চালানোর জন্য তখন তাকে একটা শিক্ষিত লোককে হায়ার করতে হয়। কিন্তু আমি তো ম্যানেজমেন্টে মাস্টার্স করছি, আমি ওসব ব্যাঙ্কেই ছিল না, ইন্স্যুরেন্স ছিল না, ছিল এই সামান্য একটা টপিক ছিল, তা বইটা পড়তাম আর কি। তো ব্যাঙ্কিংয়ের জন্য যদি ব্যাঙ্কিংটা আপনার পড়ে আসেন এই কলেজ লেভেল থেকেই, এন ইউ বিকাম এ রাইট ব্যাংকার। আর যদি আপনি যদি ব্যাংকার হন, আর যদি আপনি ইন্ডাস্ট্রি চালান, ইন্ডাস্ট্রি এডুকেশন নিয়ে আসবেন, যেমন টেকনিক্যাল ইনস্টিটিউশন লাইক পলিটেকনিক ইনস্টিটিউশন, এছাড়া একটা টেক্সটাইলের আছে, আপনি ওইখান থেকে শিক্ষা আসা উচিত। কারণ আমরা করি কি, আমাদের ব্যাংকে দেখবেন আপনি সাইকোলজি পড়ে এসে ব্যাংকে চাকরি করতেছে, ফিলোসফি পড়ে এসে ব্যাংকে চাকরি করতে, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি প্রথম প্রশ্ন করি যেমন নেওয়ার সময় যে আপনি কেন সাইকোলজি পড়ছেন আর ঢাকা ব্যাংকে চাকরি করতে আসছেন? স্যার পড়ছি। এটা তো কথা হইলো একটা, তারপরে পড়ান কেন? আপনি যারা পড়বেন, যেমন আমি 5 মাসে মনে করতেন যে কমার্স ব্যবসা বাণিজ্য করবো, আমি কমার্সে বইটা আসছি। কিন্তু একটা শুরু থেকে আইকম, বিকম, এমকম পাস করছি, তাই না? তো এইগুলো তো ওই কমার্সে বইটা আসছে, ম্যানেজমেন্ট করে আমি টেকনিক আসছি, কাজে ম্যানেজমেন্টের কাজে আমি করতেছি। কিন্তু এখানে হয় কি, সাইকোলজির লোক এসে ব্যাংকে ঢুকে গেল, ফিলোসফির লোক এসে ব্যাংকের এই টাকার লেনদেন করা শুরু করলো। তাহলে এই অ্যাপ্লাইড, মানে এডুকেশনটা অ্যাপ্লাইড হতে হবে। আমি যখন আপনার করলাম ওই মানে মাস্টার্স এমকম পাস করার পরে, এডুকেশন পাস করার পরে 70 পাস করছি কিন্তু আমি 1970। তখন আমি ভাবতাম লন্ডন যাবো, সিএ পড়ার জন্য যাবো, চার্টার্ড অ্যাকাউন্টে পড়ার জন্য।
একেবারে সিরিয়াস। মাস্টার্স করার পরে তখন আমার বাবা আর তার বন্ধু ছিল, তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিল পাস করার পরে। আমার ওয়াইফকে তো আমি আগে ইউনিভার্সিটিতে আমার দেখিনি। উনি খুব চিনা, এখন নাম করা ব্যবসায়ী, ওই সময় ছিল চিটাগের, আমরা চিটাগঞ্জের লোক। আমি সেই বলবো তো উনি এটাই জানে। উনি আমাকে বললো যে 71-এ দেশটা স্বাধীন হয়ে গেল। উনি ব্যবসায়ী লোক, কিন্তু অত শিক্ষিত না, ম্যাট্রিক পাস শিক্ষিত। আমার বাবা ওই রকম একই রকম। তুমি বলে তুই লন্ডন যা বাদ দেবো। এখন ওই পড়তে গেলে এবার দেখা যায় আরও অনেকে তো লন্ডন যায়, পরে ফিরে আসে না। যারা ক্লারিক্যাল জব টব করে, 5 করে না, থেকে যায় তখন। এটা মানবতার জীবনই করে প্রতিবার। এখন একটা চেঞ্জ হচ্ছে বাংলাদেশে, মানে পাকিস্তানি যারা ব্যবসা কন্ট্রোল করে, মানে পাকিস্তানি যে ইস টু কন্ট্রোল দি হোল বিজনেস, ওরা সব চলে যাচ্ছে কিন্তু এখন। যে এখন ট্রানজিশন হচ্ছে। এখন তুমি ট্রানজিশনে ঢুকে দাও, দেন ইউ ক্যান ডু ভেরি গুড এট দ্য রাইট থিং। এবং আমি এটা যেতে চাই না, কিন্তু মন খারাপ হয়েছে, এই লন্ডন প্রথম দিয়ে দিল না। কিন্তু আমি এখন চিন্তা করি কী কাজটা করে দিয়েছে আমাকে। লন্ডন তো আমার হাতের মুঠে এখন, যখন দিতে পারি। মানে কথা যে বলো ট্রানজিশন হচ্ছে, তুমি তো এই সুযোগ নিয়ে নাও। তখন আমাকে চিড়িয়াখানার ব্যবসা শুরু করো। তখন চিড়িয়াখানা গিয়ে আমি ইন্ডিয়ান শুরু করলাম, বিদেশে করসপন্ডেন্স করা শুরু করলাম। ওখান থেকে আমি এর উপর দিই। আর ব্যাংক যে আমি করবো, ব্যাংকে অ্যাপ্লাই করবো ব্যাংকের জন্য, সেটা কিন্তু আমি বহুত ওই যখন আমি ব্যবসা করি তখন থেকে চিন্তা করতাম। কারণ আমি থাইল্যান্ডে একটা কোম্পানির এজেন্ট ছিলাম আর কি, সুতার এজেন্ট, সুতা ইম্পোর্ট করতাম। ওখানে ওই ব্যাংকটা ছিল, ওই কোম্পানিটা ছিল ব্যাংকরাফট কোম্পানি। ওখানে ওই যারা ব্যাংকে টাকা পাইতো, যারা ওই সবাই বোর্ডে বসতে হয়েছে। তো বোর্ডে বসলে তখন আমাকে, যেহেতু আমি বড় কাস্টমার ছিলাম, আমাকে নিয়ে একসাথে লাঞ্চ পার ডিনার একসাথে করতাম। তখন একজন লোক আসা করতাম, দুজন ব্যাংকের, একজন থাই ফার্মার ব্যাংক, একটা ব্যাংকক ব্যাংক, ওরা বোঝা একসাথে খাইতাম। তখন আমি চিন্তা করতাম যে বাংলাদেশে কোনো দিন যদি ব্যাংকে পারমিশন দেয় সরকার, তাহলে ঢাকা ব্যাংক নামে একটা ব্যাংক হোক। এই ঢাকা ব্যাংক নাম একটা ব্যাংক করবো, অ্যাপ্লাই করবো। মাথা ভিতরে ছিল কিন্তু ওইটা আমার মতো, ওই তখন থেকে ছিল মাথার ভিতরে। তো আমার ব্যবসা, তখন আমি ফ্যাক্টরি একটা স্পিনিং মিলও কিনছি আমি, আমার নিজের তখন ইন্ডাস্ট্রি আছে। তখন এসে বলে ব্যাংক দেবে, তখন আমি অ্যাপ্লাই করলাম ব্যাংকের জন্য। হ্যাঁ, পরে ব্যাংকের পারমিশন পরে আব্বাস সাহেব নিছে। আমি পারতাম, কিন্তু উনি আমার বন্ধু মানুষ ছিল, আমি কারো আমাকে পয়সা দিব। ওনাকে বললাম, উনি পারমিশন দিল যে ব্যাংকের শহর নাম করা শহর পৃথিবীতে, ওখানে ওর নাম একটা ব্যাংক আছে, ঢাকা ব্যাংকের, ঢাকা শহরের নামে হোক ঢাকা ব্যাংক। এটাই মেয়ে না, কিন্তু আমি টেলিং দি ট্রুথ। আপনার দেশটা তো দেশ ছিল না, আমাদের দেশটা তো সম্পূর্ণভাবে এক্সপার্ট ছিল। আর দেশে 5 আগস্টের পরে যে অবস্থা রয়েছিল, ইট ওয়াজ ভেরি রিস্কি টাইম। ওই সময়টাকে ডক্টর ইউনূস সাহেব যদি আসার জন্য কিছুটা বলেছে শুরুতে, এবং উনি এটাকে প্রাথমিক যে শখটা, ওনার জন্য এটা কিছুটা রক্ষা পাইছে, বিকজ অফ হিজ কানেকশন অ্যাব্রড। হি সেভ দি কান্ট্রি ফ্রম রুইনেশন, যাতে কেউ এখানে আসতে পারে নাই দাদাগিরি করার জন্য। অ্যান্ড দ্যাট হ্যাড বিন পসিবল বিকজ অফ হিজ কানেকশনস অ্যাব্রড। ইউরোপিয়ান ইউনিয়ন অমুক ছিল তো, যার জন্য বড় উপকার করে বুঝতে। তারপরে আর কোনো উপকার নেই উনি। আপনি শিক্ষার কথা সে কখনো বলছে? শিক্ষার জন্য কোনো অ্যাডভেঞ্চার, কোনো উপদেষ্টা ছিল? কে ছিল? শিক্ষাকে শিক্ষা দিয়েছে একবারে। 16 বছরে বোর্ডিং রেড করতে পারার মতো বুদ্ধি দিয়ে দেয় সে। কি কোন কারণে দেয়? একটা 16 বছর যদি মনে করে এমপি মন্ত্রী দিতে পারবো, সে লেবার বাদ দিয়ে দিব। এই এসএসসি পাস করে আর কোনো লেবার চিন্তাই করবো না, এই পলিটিক্স চিন্তাই করবো। উনি খুব ভালো কাজ করছে, দেশের ওই সময় দেশ পাচ্ছে। কিন্তু পরবর্তী আমলা যেগুলো করছে, ঠিক সেগুলো আমি মনে করি এটা খুব একটা সাকসেসফুলি করছে সেটা। আর এই যে সাইনটা যে করলো এই 2 দিন আগে, মাত্র 1 দিন আগে ইলেকশনে, এটা মানে অনাকাঙ্ক্ষিত। এটা না করলেই পারতেন উনি। এটা আমাদের যারা গভর্নমেন্ট যারা আছে, তাদের খুব মুশকিল হয়ে যাবে। এই যে বেতন কমিশন মাত্র 1 মাস আগে শুরু করছে, করে বললো যে বেতন 150 বাড়া দিল। কেন? হি হ্যাজ মেড দি লাইফ ডিফিকাল্ট ফর দি। এই যে এখন যেটা ইমপ্লিমেন্ট করবে, যে এরা 1 লাখ কোটি টাকা লাগবে।